প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আজকের যে ক্লাসটা নেব এটা ইংলিশ, বিষয়গুলো হলো 65712, প্রথম সেমিস্টারের জন্য সকল টেকনোলজি। আজকের আমার আলোচ্য বিষয় ইংলিশ গ্রামাটিক্যাল যে পার্টটা থাকে, অনেকগুলো আইটেম আছে, এর মধ্যে ভয়েস নিয়ে আলোচনা করব আজকের এই ক্লাসে। একেবারে সংক্ষিপ্ত আলোচনা হবে, যেহেতু অনলাইন ক্লাস, পরিসর একেবারে সীমিত, এই জন্য খুব সংক্ষেপে আমি চেষ্টা করব ভয়েস আলোচনা করার জন্য। সবাই মনোযোগ দিয়ে শুনুন। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা জানবো হোয়াট ইজ দ্য সিম্পটম অফ প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস কেমনে চিনব? হাউ ক্যান উই আইডেন্টিফাই প্যাসিভ ভয়েস? হোয়াট ইজ দ্য সিম্পটম or form of passive voice? So the main and most important thing of any passive voice is, in any passive voice there will be a be verb according to tense and person and number. Tense, person, number অনুযায়ী be verb থাকবে। এরপরে past participle of the main verb, মূল ভার্বের past participle form থাকবে। এটা প্যাসিভ ভয়েসের সোল বলা যায়, আত্মা। এই দুটো জিনিস ছাড়া প্যাসিভ ভয়েস কখনো সঠিক হয় না। তাই প্যাসিভ ভয়েস, কোনো বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে টেন্স পার্সন অনুযায়ী বি ভার্ব এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা অত্যন্ত জরুরি এবং এটাই মূল বিষয়। তাই আমরা ইউনিভার্সাল একটা রুল বানাতে পারি, যেটা মোটামুটি ম্যাক্সিমাম অ্যাক্টিভ বাক্যকে প্যাসিভ করার সময় কাজে লাগে। প্রথমে সাবজেক্টিভ ফর্ম of the object, প্রদত্ত অ্যাক্টিভ বাক্যের অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম বসাবো। এরপরে আমরা যেটা বললাম, টেন্স, টেন্স ও পার্সন অনুযায়ী বি ভার্ব। এরপরে past participle for of the main verb, past participle form of the main verb। এরপরে সাধারণত প্রিপজিশন বাই বসে অথবা বাই ছাড়া আরো অন্যান্য কোনো প্রিপজিশন। প্রিপজিশন বাই বসতে পারে অথবা বিভিন্ন কিছু ভার্বের কাছে প্রিপজিশন পাস্ট পার্টিসিপলের পরে প্রিপজিশন বাই ছাড়া অন্যান্য প্রিপজিশন বসে। এরপরে প্রদত্ত অ্যাক্টিভ বাক্যের সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসে। প্রদত্ত অ্যাক্টিভ বাক্যের সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসে। এক্সাম্পল দিতে পারি, আই ইট রাইস। অ্যাক্টিভ
করার সময় সাধারণত আমাদের যে রুল লেখা হয়েছে প্রদত্ত একটি বাক্যের অবজেক্টিভ সাবজেক্টিভ ফর্ম টেন্স পার্সন অনুযায়ী সাহায্যকারী ভার্ব এখানে হবে ইজ। এরপরে প্রদত্ত একটি বাক্যের মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, প্রিপোজিশন বাই, প্রদত্ত একটি বাক্যের সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম মি। সো রাইস ইজ ইটেন বাই মি, এটা হলো প্রদত্ত একটি বাক্যের প্যাসিভ পরিবর্তন। এরপরে একটি অ্যাকটিভ বাক্যকে প্যাসিভ করার জন্য বিভিন্ন অবস্থান বিবেচনা করতে হয়। প্রথমত অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিবর্তন অ্যাকর্ডিং টু টেন্স। টেন্স অনুযায়ী অ্যাক্টিভ বাক্যতে প্যাসিভে রূপান্তর কিভাবে হয়, রুল যেটা লিখে দেওয়া হয়েছে প্রথমে সেই রুলই প্রযোজ্য হবে মোটামুটি ম্যাক্সিমাম অ্যাক্টিভ বাক্যের ক্ষেত্রে। They are playing football. They are playing football. এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এই বাক্য আছে। সুতরাং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যুক্ত অ্যাক্টিভ বাক্যকে প্যাসিভ করার সময় প্রদত্ত বাক্যের অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, ফুটবল, টেন্স পার্সন অনুযায়ী সাহায্যকারী ভার্ব, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাক্টিভ বাক্যকে প্যাসিভ করার সময় সাধারণত এম বিং, ইজ বিং, আর বিং ইত্যাদি বি ভার্ব বসে। এখানে ইজ বিং হবে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, প্রদত্ত বাক্যের পাস্ট পার্টিসিপল ফর্মের পর প্রিপোজিশন বাই, এরপরে প্রদত্ত অ্যাক্টিভ বাক্যের সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। সো ফুটবল ইজ বিং প্লেড বাই দেম, এটা হলো প্রদত্ত কন্টিনিউয়াস টেন্স যুক্ত অ্যাক্টিভ বাক্যের প্যাসিভ ফর্ম। আর একটা টেন্সের আমরা উদাহরণ দিতে পারি, I have eaten rice। প্রদত্ত সেন্টেন্স এটি একটি অ্যাক্টিভ বাক্য, এটাকে প্যাসিভ করার সময় আমাকে দেখতে হবে এই প্রদত্ত বাক্যটি কোন টেন্সে আছে। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। সুতরাং প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে টেন্স যুক্ত অ্যাক্টিভ বাক্যকে প্যাসিভ করার সময় প্রদত্ত বাক্যের অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম রাইস, টেন্স পার্সন অনুযায়ী সাহায্যকারী ভার্ব। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাধারণত অ্যাক্টিভ বাক্যকে প্যাসিভ করার সময় হ্যাভ বিন অথবা হ্যাজ বিন ব্যবহৃত হয়। টেন্স পার্সন অনুযায়ী যেহেতু সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এখানে হ্যাজ হবে, অতিরিক্ত বিন যুক্ত করতে হবে, রাইস হ্যাজ বিন, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, প্রিপোজিশন বাই, প্রদত্ত একটি বাক্যের সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম মি। রাইস হ্যাজ বিন ইটেন বাই মি।
এই এক্সাম্পল গুলো হলো অ্যাকর্ডিং টু টেন্স। এরপরে অ্যাক্টিভ টু প্যাসিভ অফ ডাবল অবজেক্ট, ডাবল অবজেক্ট বিশিষ্ট সেন্টেন্স কে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় The teacher teaches us English। এই সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি দুটি অবজেক্ট ব্যবহৃত হয়েছে, একটা ইংলিশ আর একটা আস। এটা হলো ব্যক্তিবাচক অবজেক্ট, পার্সোনাল অবজেক্ট, যেটাকে ইনডাইরেক্ট অবজেক্টও বলে। আর একটা অবজেক্ট হলো ইংলিশ, এটাকে ডাইরেক্ট অবজেক্ট বলে, বস্তুবাচক অবজেক্ট। ডাবল অবজেক্ট বিশিষ্ট অ্যাক্টিভ বাক্যকে প্যাসিভ করার সময় একটু দ্বিধাদ্বন্দ্বিত হতে হয় যে আমরা কোন অ্যাক্টিভ বাক্যের কোন অবজেক্টকে প্যাসিভ করার সময় সাবজেক্ট বানাবো। এখানে নিয়ম হলো ডাবল অবজেক্ট বিশিষ্ট সেন্টেন্সে অ্যাক্টিভ বাক্যকে প্যাসিভ করার সময় প্রথমে সাধারণত অ্যাক্টিভ বাক্যের ইনডাইরেক্ট অবজেক্টকে প্যাসিভ বাক্যের সাবজেক্টিভ ফর্মে বসাতে হবে। ইনডাইরেক্ট অবজেক্ট হলো আস, আসের সাবজেক্টিভ ফর্ম হলো উই। টেন্স পারসন অনুযায়ী সাহায্যকারী ভার্ব, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যুক্ত অ্যাক্টিভ বাক্যকে প্যাসিভ করার সময় সাধারণত সাহায্যকারী ভার্ব হয়ে থাকে এম, ইজ অথবা আর। এখানে পার্সন অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসবে আর। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম উই আর টট। অতিরিক্ত যে বস্তুবাচক অবজেক্টটা থাকবে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের পরে এই অবজেক্টটাকে বসায় দিতে হবে। অতিরিক্ত অবজেক্ট ইংলিশ বসালাম, এরপরে প্রিপজিশন বাই প্রদত্ত অ্যাক্টিভ বাক্যের সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। সুতরাং মনে থাকবে তো ডাবল অবজেক্ট বিশিষ্ট অ্যাক্টিভ বাক্যকে প্যাসিভ করার সময় প্রথমেই প্রদত্ত অ্যাক্টিভ বাক্যের সাবজেক্টিভ যে অবজেক্টটা থাকে, পার্সোনাল যে অবজেক্টটা থাকে অথবা ইনডাইরেক্ট অবজেক্ট, এই ইনডাইরেক্ট অবজেক্টকে প্যাসিভ বাক্যের সাবজেক্ট হিসেবে বসাতে হবে। আরো একটি एग्जांपल আমরা দিতে পারি। We made him captain। প্রদত্ত একটি বাক্যে এখানেও দুটি অবজেক্ট ব্যবহৃত হয়েছে, একটি পার্সোনাল অবজেক্ট
অথবা ইনডাইরেক্ট অবজেক্ট আর একটি ডাইরেক্ট অবজেক্ট। এক্ষেত্রে প্যাসিভ করার সময় প্রদত্ত একটি বাক্যের ইনডাইরেক্ট অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম হি, পাস্ট ইনডেফিনিট টেন্স সাহায্যকারী ভার্ব হবে ওয়াজ অথবা ওয়ার। এখানে সাবজেক্ট পার্সন অনুযায়ী ওয়াজ ব্যবহৃত হবে। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম উই মেড হিম, হি ওয়াজ মেড। প্রদত্ত বস্তুবাচক অবজেক্টটি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের পরে বসে যাবে। We made him captain, he was made captain। প্রিপজিশন বাই প্রদত্ত একটি বাক্যের সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। সুতরাং যে এখানে দুটি এক্সাম্পল দেখানো হলো, এটা মূলত অ্যাক্টিভ টু প্যাসিভ অফ ডাবল অবজেক্ট সেন্টেন্স। ডাবল অবজেক্ট বিশিষ্ট বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। এরপরে অ্যাক্টিভ টু প্যাসিভ অফ রিফ্লেক্সিভ প্রোনাউন। কিছু কিছু সেন্টেন্সে অবজেক্ট হিসেবে রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহৃত হয়। সুতরাং এই রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত অ্যাক্টিভ বাক্যকে প্যাসিভ করতে হলে কি করতে হবে? He killed himself। সুতরাং প্রোনাউনের শেষে সেলফ, সেলফস ইত্যাদি যুক্ত রিফ্লেক্সিভ প্রোনাউন সাধারণত হয়ে থাকে। এটি একটি অ্যাক্টিভ বাক্য, হি কিল্ড হিমসেলফ। এই বাক্যের যে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে এটা হলো একটা রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত অ্যাক্টিভ বাক্যকে প্যাসিভ করার সময় নিয়মটা একটু আলাদা। প্রদত্ত রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত অ্যাক্টিভ বাক্যের সাবজেক্টেই প্যাসিভ বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। বাকি অন্যান্য নিয়ম যেমন বিভার নির্বাচন, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এগুলো আগের মতোই থাকবে। এই বাক্য পাস্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট ইনডেফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব সাধারণত ব্যবহৃত হয় ওয়াজ এবং ওয়ার। ওয়াজ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্রিপজিশন বাই। প্রদত্ত রিফ্লেক্সিভ প্রোনাউনটি অপরিবর্তিত অবস্থায় প্যাসিভ বাক্যে বসে যাবে। হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। আরো একটি एग्जांपल আমরা দেখাতে পারি। She finds herself। এই বাক্যটাও অবজেক্ট হিসেবে বসেছে একটি রিফ্লেক্সিভ প্রোনাউন। এটাকে প্যাসিভ করার সময় প্রদত্ত
রিফ্লেক্সিভ প্রনাউন যুক্ত অ্যাক্টিভ বাক্যকে প্যাসিভ করার সময় সাধারণত প্রদত্ত অ্যাক্টিভ বাক্যের সাবজেক্টই প্যাসিভের সাবজেক্ট হিসেবে বসে। টেন্স পারসন অনুযায়ী সাহায্যকারী ভাব বসবে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম she is pained by preposition। প্রদত্ত রিফ্লেক্সিভ প্রনাউনটি অপরিবর্তিত অবস্থায় প্যাসিভ বাক্যের অবজেক্ট হিসেবে বসে যাবে। এই নিয়ম গেল সাধারণত রিফ্লেক্সিভ প্রনাউন যুক্ত অ্যাক্টিভ বাক্যকে প্যাসিভ করার সময় যেভাবে অ্যাক্টিভটাকে প্যাসিভ করতে হয়। এরপরে active to passive of imperative sentence. We know imperative sentence is used in various ways. There are various types of imperative sentence: affirmative, negative. Imperative sentence: do the work. আমরা সকলে জানি ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে সাধারণত এর ভার্ব ব্যবহৃত হয়। সুতরাং ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় প্রদত্ত ইম্পারেটিভ সেন্টেন্সের অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম বসে। টেন্স পারসন অনুযায়ী সাহায্যকারী ভাব বসে। প্রথমে লেট বসে, ইম্পারেটিভ হওয়ার কারণে লেট ব্যবহৃত হয়। প্রদত্ত অ্যাক্টিভ বাক্যের অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম বসে। লেট দি ওয়ার্ক। বি বসবে। এরপরে প্রদত্ত অ্যাক্টিভ বাক্যের মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লেট দি ওয়ার্ক বি ডান। let the work be done। যেহেতু অধিকাংশ ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট হলো ইউ, এই জন্যই এখানে সাবজেক্ট বসানোর প্রয়োজন নেই। আরো এক প্রকার ইম্পারেটিভ সেন্টেন্স let me leave alone। ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত লেট দিয়ে শুরু হয়। সুতরাং লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় লেটের কোনো পরিবর্তন হবে না। প্রদত্ত অ্যাক্টিভ বাক্যের লেট অপরিবর্তিত অবস্থায় বসে যাবে। এরপরে প্রদত্ত ইম্পারেটিভ সেন্টেন্সের ভার্বের পরে পরের অংশ বসবে লেট অ্যালোন। সাহায্যকারী ভার্ব বি বসবে। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে লেট অ্যালোন বি লিভড।
বাই বসবে। বাই এক্ষেত্রে একটু চিন্তা করব যে লেটের পরে একটা ব্যক্তিবাচক অবজেক্ট থাকবে বা পার্সোনাল অবজেক্ট থাকবে। এই পার্সোনাল অবজেক্টের পূর্বে একটি বাই বসাতে হবে। এরপরে আমরা লেটের পরের যে ব্যক্তিবাচক অবজেক্ট, এই ব্যক্তিবাচক অবজেক্টকে বাই এর পরে বসাবো। লেট অ্যালোন বি লিভড বাই মি। নেভার টেল এ লাই, এটাও ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু নেগেটিভ ইম্পারেটিভ। এটা নেভার যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় আমাদের যা করতে হবে, ইম্পারেটিভ হওয়ার কারণে প্রথমে আমরা লেট বসাবো। লেটের পরে প্রদত্ত বাক্যের ভার্বের পরের অংশ বসাবো। সরি, নেগেটিভ হওয়ার কারণে নট বসাতে হবে। লেট নট। প্রদত্ত ইম্পারেটিভ সেন্টেন্সের ভার্বের পরের অংশ বসাবো। লেট নট অ্যালাই। সাহায্যকারী ভার্ব বি বসবে। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। Let not a lie be told. অথবা এটা আরেকভাবে বলা যায়, let not a lie ever be told. দুভাবে করা যায়, তবে নিম্নোক্ত সেন্টেন্সটি এটার অর্থের দিক সামঞ্জস্যতা রেখে বেশি গ্রহণযোগ্য। লেট নট আ লাই ইভার বি টোল্ড। যখন আমরা এই একটি বাক্যের অর্থ করতে যাব, দ্বিতীয় বাক্যে হুবহু এটার অর্থ পুরা সামঞ্জস্যপূর্ণ হবে না। কিন্তু নেভার টেল এ লাই এই বাক্যের প্যাসিভ যখন লেট নট আ লাই ইভার বি টোল্ড হবে, উপরোক্ত একটি বাক্যের প্যাসিভে পরিবর্তন করার পরে যে অর্থের সামঞ্জস্যতা, এটা পুরোপুরি রক্ষা হবে। এটা একটা অ্যাক্টিভ বাক্য এবং ইম্পারেটিভ সেন্টেন্স। প্রদত্ত ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্টের ভার্বের পরে একটি বস্তুবাচক অবজেক্ট এবং সর্বশেষ প্রিপোজিশনের পরে আবার আরেকটি ব্যক্তিবাচক অবজেক্ট ব্যবহৃত হয়েছে। ডাবল অবজেক্ট বিশিষ্ট একটা ইম্পারেটিভ সেন্টেন্স। সুতরাং এই ডাবল অবজেক্ট বিশিষ্ট অ্যাক্টিভ বাক্য যেটা ইম্পারেটিভ সেন্টেন্সে আছে, দেওয়া আছে, এই বাক্যকে প্যাসিভ করার সময় একটু পরিবর্তনশীল ইম্পারেটিভ হওয়ার কারণে প্রথমে লেট ব্যবহৃত হবে। প্রদত্ত অ্যাক্টিভ বাক্যের ভার্বের পরের অংশ
লেটার শার্ট সাহায্যকারী ভার্ব বি বসবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। লেটার শার্ট বি বউট, এখানে আর বাই বসবে না, প্রিপোজিশন ফর এই বসবে। প্রদত্ত একটি বাক্যে যে প্রিপোজিশন ব্যবহৃত হয়েছে এই প্রিপোজিশনটি বসবে। সর্বশেষে ব্যক্তিবাচক অবজেক্টটি অপরিবর্তনশীল অবস্থায় প্যাসিভ বাক্যে বসানো থাকবে। লেট আ শার্ট বি বট ফর মি, এটাও একটা ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে শুধু পরিবর্তন হলো এই ইম্পারেটিভ সেন্টেন্সে দুটি অবজেক্ট রয়েছে। এ শার্ট প্রথম অবজেক্ট, মি দ্বিতীয় অবজেক্ট। সুতরাং এই মি অবজেক্টের পূর্বে একটি ফর প্রিপোজিশন ব্যবহৃত হয়েছে। এখানে নতুন বিষয় হলো এটা। তাই লেট আ শার্ট বি বট ফর মি, এটা হলো ডাবল অবজেক্ট বিশিষ্ট ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করার নিয়ম। এরপরে active to passive of interrogative। ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স দু ধরনের হয়ে থাকে, yes or not and w with question। Have you eaten rice? এই ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্সকে সাধারণত yes or not, yes or no কোশ্চেন বলা হয়ে থাকে। এক্ষেত্রে একটু খসড়া নিয়ম আমরা পরিবর্তন করতে পারি। হ্যাভ ইউ ইটেন রাইস, প্রথমে প্রদত্ত বাক্যটিকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করব। অ্যাসার্টিভ সেন্টেন্সে এই সেন্টেন্স রূপান্তর করতে হলে ইউ হ্যাভ ইটেন rice, you have eaten rice। এখন প্রদত্ত অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে আমরা প্যাসিভ ফর্মে পরিবর্তন করব। রাইস has been eaten by you। Rice has been eaten by you, এটা হলো প্রথম প্রদত্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাসার্টিভ ফর্ম। প্রদত্ত অ্যাসার্টিভ ফর্মের প্যাসিভ ভয়েস। যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই দুটি লাইন আমরা পরীক্ষার খাতায় লিখতে পারবো না, বোঝানোর জন্য এই দুটি লাইন অতিরিক্ত দেখানো হয়েছে। এরপরে প্রদত্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় আমরা
এ বাক্যের হেল্পিং ভার্বকে প্রথমে নিয়ে আসব। হ্যাজ রাইস বিন ইটেন বাই ইউ। সবশেষে নোট অফ ইন্টারোগেশন অবশ্যই ব্যবহার করতে হবে, না হলে এটার ভয়েস সঠিক হবে না। সুতরাং ইন্টারোগেটিভ সেন্টেন্স যুক্ত অ্যাকটিভ বাক্যকে প্যাসিভ করার সময় প্রথমে আমরা প্রদত্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সে অ্যাসার্টিভ ফর্ম এর পরিবর্তন করে বসাবো। এই দুটি লাইন আবারও বলছি, শুধুমাত্র एग्जांपल বোঝার জন্য, এই দুটো খাতায় লেখা যাবে না। প্রদত্ত অ্যাসার্টিভ বাক্যের প্যাসিভ ফর্ম, এরপরে এই প্যাসিভ বাক্যের শুধুমাত্র সাহায্যকারী ভার্বকে সেন্টেন্সের শুরুতে বসালে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স কাম প্যাসিভ ভয়েস। হ্যাভ ইউ ইটেন রাইস? হ্যাজ রাইস বিন ইটেন বাই ইউ? আর এক ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স যেটাকে আমরা ডব্লিউএস কোশ্চেন বলি। Where do you live in? এটাও ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু ডব্লিউএইচ কোশ্চেন। ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাকটিভ থেকে প্যাসিভ করার সময় প্রদত্ত ডব্লিউএইচ ওয়ার্ডটি বসে যাবে। প্রদত্ত সেন্টেন্সের টেন্স পারসন অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, অবজেক্টিভ বসবে, এটা একটা গ্রুপ ভার্ব লিভ ইন। আলাদা অর্থ বহন করার জন্য কিছু কিছু ভার্বের পরে নির্দিষ্ট প্রিপজিশন বসে। এই অতিরিক্ত প্রিপজিশন যদি আমরা না বসাই আমাদের প্রদত্ত সেন্টেন্সের অর্থে সামঞ্জস্যতা থাকবে না। Where is lived in by বসবে ইউ। এটাকে আমরা পূর্বের মতো নিয়মে আগে খসড়া ভাবে প্রদত্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভে রূপান্তর করতে পারি, তাহলে বোঝার ক্ষেত্রে সহজ হবে। আরেকটা एग्जांपल আমরা দেখাতে পারি।